ফটোশপের কি কি আলোচনা করা হয়েছে মনে আছে আমাদের? কি কি টুলস নিয়ে আলোচনা করা হয়েছে? জি ভাইয়া। আমরা ফটোশপের বেশ কিছু টুলস অলরেডি কমপ্লিট করে ফেলেছি, আর বেশ কিছু বিষয় বাকি আছে যে বিষয়গুলো নিয়ে আমরা পর্যায়ক্রমে এক এক করে আগাবো। তো আমরা ফটোশপে যে টুলসগুলো দেখেছি, প্রায় প্রথম 16টা টুলসের মধ্যে আমাদের পেইন্ট টুল, গ্রেডিয়েন্ট টুল এবং ব্রাশ, হিস্টোরি ব্রাশ টুলটা বাকি আছে। তো আজকে আমরা আলোচনা করব এই হিস্টোরি ব্রাশ টুল নিয়ে। আর হিস্টোরি ব্রাশ টুলটা কি, হিস্টোরি ব্রাশ টুলটা কি, এবং এই হিস্টোরি ব্রাশ টুলের আরো ডিটেলস অনেক ব্যাপার আছে যেগুলো সম্পর্কে আসলে খুব বেশি আলোচনার ভেতরে নিয়ে আসা হয় না। তো আমি চেষ্টা করবো আজকে ওই বিষয়গুলো তুলে ধরার। এই হিস্টোরি ব্রাশ টুল কিভাবে কাজ করে, এটা কোন সময় ইউজ করা যেতে পারে এবং এটা কেন ইউজ করা হয়ে থাকে, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করা হবে। পাশাপাশি আমরা ভ্যানিশিং পয়েন্টেরও কিছু কাজ দেখার চেষ্টা করব, যেটা ফটোশপের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। তো আমরা একটা পেজ নিই অথবা একটা ইমেজ ওপেন করি। আমরা একটা ইমেজ ওপেন করি। আমরা ফটোশপে একটা ইমেজ ওপেন করলাম। এখন আমরা যদি এই ব্রাশ টুল দিয়ে ব্যাকগ্রাউন্ডের উপরে কোনো কিছু লিখি, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন নাইন, তাই না? এটা কি আমরা ব্যাকগ্রাউন্ডের উপরে লিখলাম না? এটা কি আমরা ব্যাকগ্রাউন্ডের উপরে লিখলাম না, বলেন তো? জি ভাই। এখন আমরা যদি এটা চাই ইরেজার টুলে ডিলিট করতে, আমরা কি এটা ডিলিট করতে পারবো? কারণ আমরা সব সময় জানি যে আমাদের ব্যাকগ্রাউন্ডের উপরে যেটা থাকা হয়, ব্যাকগ্রাউন্ডের উপরে যেটা লেখা হয়, যদি ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু অ্যাড করি সেটা কি পার্মানেন্ট ভাবে অ্যাড হয়ে যায়, তাই না? পার্মানেন্ট ভাবে জি। অ্যাড হয়ে যায়। এটা আর কখনোই আমরা চাইলেও রিমুভ করতে পারবো না। কিন্তু আসলে সেটাও সম্ভব ফটোশপে। ফটোশপে যদি আমরা চাই সেটাও সম্ভব। আমরা এই লেখাগুলো রিমুভ করতে পারি আমাদের এই ব্যাকগ্রাউন্ড ছাড়াই। কিভাবে সেটা সম্ভব? সেটা সম্ভব আমাদের হিস্টোরি ব্রাশ টুলের সাহায্যে। আমরা হিস্টোরি ব্রাশ টুল দিয়ে যখন কোনো কিছুর উপরে পেস্ট করতেছি, ব্রাশের মতো করে ইউজ করতেছি, যেখানে যেখানে ক্লিক করতেছি সেই অংশটা কি ডিলিট হয়ে যাচ্ছে না? কোনটা ডিলিট হচ্ছে? কোনটা ডিলিট হচ্ছে বলেন তো? যখন মানে যেটা আমি কাজ করছি। যেটা আমরা কাজ করেছি। এখন কেন এই বিষয়টা ডিলিট হচ্ছে, কেন ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হচ্ছে না, এইটাই হচ্ছে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু থাকবে আজকে। এবং কেন এই বিষয়গুলো ডিলিট হচ্ছে, আমাদের পিকচারটা কেন ডিলিট হচ্ছে না, এটা প্রশ্ন আসতেই পারে। বা এই হিস্টোরি ব্রাশ টুল দিয়ে আমরা ক্লিক করতেছি, ভাইয়া ব্রাশ টুলের কাজ তো ব্রাশের মতো কোনো কিছু তৈরি করবে, কিন্তু তৈরি না করে কিন্তু রিমুভ করতেছে, তাই না? তৈরি না করে কেন রিমুভ করতেছে? অথবা এই ব্রাশ টুলের সাহায্যে শুধু এতটুকুই কেন রিমুভ হচ্ছে, পিকচারটা কেন রিমুভ হচ্ছে না? আজকে এই প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ব্রাশ টুল বা হিস্টোরি ব্রাশ টুলের প্রত্যেকটা টুলসের কিন্তু আলাদা আলাদা উপরে মেনু থাকে, তাই না? এছাড়াও আমরা দেখেছি আরো এক্সট্রা কিছু প্রপার্টিস থাকে, যেমন আমরা এখান থেকে ক্লোন টুলের প্রপার্টিস দেখেছিলাম, উইন্ডো থেকে বিভিন্ন ক্লোন টুলের প্রপার্টিস দেখেছিলাম, তাই না? ক্লোন সোর্স। তেমনি হিস্টোরি ব্রাশের প্রপার্টিস আছে। উইন্ডো থেকে হিস্টোরিতে যদি ক্লিক করা হয়, আমাদের সামনে এরকম একটা প্রপার্টিস প্যানেল আসে, দেখছেন? এই প্রপার্টিস প্যানেলটাকে কি বলা হয় বলেন তো? হিস্টোরি প্যানেল, ঠিক আছে? এটা হচ্ছে হিস্টোরি ব্রাশ টুলের প্রপার্টিস প্যানেল। এখানে কি আমরা বেশ কিছু বিষয় দেখতে পাচ্ছি না? বেশ কিছু বিষয় দেখতে পাচ্ছি না এখানে, বলেন তো? ব্রাশ টুল, হিস্টোরি ব্রাশ টুল, এরকম লেখা না? বিভিন্ন বিষয় এখানে লেখা না? এই লেখাগুলো আসলে কি? ব্রাশ টুল এটা লেখা। আমরা প্রথম যখন ব্রাশ টুলটা নিয়ে ক্লিক করেছিলাম,
প্রথম যেটা লিখেছিলাম সেটা হচ্ছে প্রথম ব্রাশ টুল, সেকেন্ড যখন টান দিয়েছি সেটা সেকেন্ড ব্রাশ টুল। আমরা ওটা কি 3টে টানে লিখি নাই? ফটোশপে প্রত্যেকটা ক্লিক আলাদা আলাদা এরকম হিস্টোরি, এই হিস্টোরির মধ্যে অ্যাড হতে থাকে। প্রত্যেকটা ক্লিক এরকম আলাদা আলাদা হিস্টোরির মধ্যে এরকম অ্যাড হতে থাকে। আমরা যেটাই ক্লিক করতেছি ওইটার ওই অংশগুলো আস্তে আস্তে কি আমাদের সামনে ফুটে উঠতেছে না? সেই অংশগুলো কি আমাদের সামনে ফুটে উঠতেছে না? জি। এখন এটাকে আমরা একটু ছোট করি। এই যে হিস্টোরির বিভিন্ন অংশ আমরা যেটাতে ক্লিক করতেছি সেটা দেখতে পাচ্ছি। তো আমরা যদি এই লেখাগুলোকে যদি আবার চাই অফ করতে, আমরা হিস্টোরি ব্রাশ টুলে না যে যদি এই ব্রাশ টুলে একটা একটা করে ক্লিক করি, ব্যাকে যাই, দেখেন আমার ওই অংশগুলো কিন্তু হাইড হয়ে যাচ্ছে, তাই না? হাইড হয়ে যাচ্ছে না? সেই লেখাগুলো হাইড হয়ে যাচ্ছে না? আমার যে হিস্টোরি ব্রাশ টুল দিয়ে এখানে ক্লিক করতে হবে তা না, আমরা হিস্টোরি প্যানেলে যে যদি একবারে লাস্টে ক্লিক করি আমাদের সব বিষয় দেখতে পাচ্ছি। আমরা যদি এখানে ক্লিক করি আবার সব দেখতে পাচ্ছি, তাই না? যদি আমাদের এই লেখাগুলো, ঠিক আছে, এই লেখাগুলো আমরা পাচ্ছি থাকবে, ওগুলোকে ডিলিট করে দিই, সব ডিলিট করে দিই। আমরা চাচ্ছি এই হিস্টোরি প্যানেলে আমাদের সব লেখা থাকবে, আমরা বা সব কিছু থাকবে। আমরা এই হিস্টোরিতে যা কিছু করবো, অর্থাৎ আমরা একটা পেজ ওপেন করে যে বিষয়গুলো নিয়ে ড্রয়িং করব সেই সব বিষয় এখানে থাকবে। তাহলে কি করা যেতে পারে বা সেটার জন্য আমাদের করণীয় কি, সেই বিষয় নিয়ে আলোচনা করা হবে। তো প্রথম যে আলোচনার বিষয় সেটা হচ্ছে কি, এই যে হিস্টোরি ব্রাশ টুলটা আমরা ইউজ করতেছি, এই হিস্টোরি ব্রাশ টুল কেন এই বিষয়গুলোকে রিমুভ করতেছে? উপরের অংশকে কেন রিমুভ করতেছে, আমাদের নিচের অংশকে কেন রিমুভ করতেছে না? আমরা উইন্ডো থেকে যে যদি হিস্টোরিটা ওপেন করি, একটু খেয়াল করে যদি দেখি, যদি উপরের দিকে একটা পিকচার শো করতেছে, তাই না? ছোট একটা পিকচার দেখছেন, ছোট একটা পিকচার শো করতেছে না? সেই পিকচারের মধ্যে কি আমাদের এই ইমেজটা দেখা যাচ্ছে না, এই সেম ইমেজটা? এবং হিস্টোরি ব্রাশ টুলে ওই ব্রাশ টুলটা দেখেন, এই হিস্টোরি ব্রাশ টুলের আইকনটা ওই ইমেজের পাশে ক্লিক করা রয়েছে, এরকম ক্লিক করা রয়েছে। তার মানে আমরা যখন হিস্টোরি ব্রাশ টুল থেকে কোনো কিছু করব, ওই অবজেক্টের জায়গায় যদি অন্য কোনো কিছু থাকে, নিচের থেকে যে অবজেক্টটা আছে ওইটা তুলে ওর জায়গায় ফিল করে দিচ্ছে। ক্লিয়ার বিষয়টা? এবং এই যে পিকচার, এই পিকচারকে হিস্টোরি এই প্যানেলের ভেতরে এটাকে বলা হয় স্ন্যাপশট। কি বলা হয় এটাকে? স্ন্যাপশট। এই স্ন্যাপশট যেটাতে টিক দেওয়া থাকবে, যে স্ন্যাপশটে টিক দেওয়া থাকবে সেটা কখনোই রিমুভ হবে না। তো হিস্টোরি ব্রাশ টুল দিয়ে যখন কোনো কিছু রিমুভ করা হচ্ছে, আমাদের মূল পিকচার কেন রিমুভ হচ্ছে না সেটা কি আমরা বুঝতে পেরেছি? এক্সাম্পল হিসেবে আমরা নতুন এখান থেকে যদি কোনো কিছু কালার করি, সাপোজ ব্রাশ টুলটা নিলাম, নিয়ে আমরা এখানে কোনো কিছু অ্যাড করলাম, কালার এতটুকু, আমরা চাচ্ছি এতটুকু অংশ আমাদের থাকবে এইভাবে, এতটুকু অংশ আমাদের থাকবে এইভাবে। ব্রাশ টুল দিয়ে আমরা এতটুকু অংশ করেছি। এখন দেখেন, এখন বিষয়টা কি, আমরা যদি এই হিস্টোরি ব্রাশ টুলটা এইটাতে ক্লিক করি, ঠিক আছে, এইটাতে ক্লিক করি, অথবা এইটার সাথে যদি আমরা এই নিচেরটা দেখেন ছোট্ট একটা প্লাস ক্যামেরার মতো একটা আইকন দেখতে পাচ্ছি না? আমাদের হিস্টোরি লেখা থাক, কোনো সমস্যা নেই, এই প্লাসের মতো একটা ছোট ক্যামেরার মতো একটা ছোট আইকন দেখতে পাচ্ছি না? ক্রিয়েট নিউ স্ন্যাপশট। আমরা যদি এইটার সাথে স্ন্যাপশট ক্লিক করি তাহলে কি হচ্ছে দেখেন,
এই যে তিনটা পিকচারে আমরা যে বিষয়গুলো করেছি সেই বিষয়গুলো কি একত্রিত হয়ে এখানে নতুন একটা পিকচার তৈরি হয় নাই? জি ভাই, মানে একটা গ্রুপের মতো হয়েছে। গ্রুপের মতো হয়ে গেছে। এখন দেখেন এই যে কালারগুলো আমি যদি এখন এই স্ন্যাপশটে ক্লিক করে হিস্টোরি ব্রাশ টুল দিয়ে রিমুভ করতে যাই, সেটা কিন্তু কখনোই রিমুভ হবে না। রিমুভ হচ্ছে? বলেন, না ভাই। রিমুভ হচ্ছে আমাদের কোনো কিছু? কেন রিমুভ হচ্ছে না? জি না। কেন রিমুভ হচ্ছে না? প্রথমত আমরা স্ন্যাপশট নিয়ে রেখেছি স্ন্যাপশটের কি কারণে। আমাদের এই পিকচারটা, এবং এই হিস্টোরি ব্রাশ টুল যে স্ন্যাপশটের উপরে থাকবে সেই জিনিস কি কখনো রিমুভ হবে? কখনো রিমুভ হবে না, তাই না? জি না। আমরা যদি এইটাতে ক্লিক করা থাকতো, এই ইমেজ সিলেক্ট করে এটাতে যদি ক্লিক করতাম, সেটা এই স্ন্যাপশটে যাই থাক তাই থাক, আমরা কি রিমুভ করতে পারতাম না ওই অংশটা? তখন রিমুভ হয়ে গেল না? হাইড হয়ে আছে না? বলেন, জি। হাইড হয়ে আছে। আসলে রিমুভ তো হয় না, হাইড হয়ে থাকে, তাই না? হাইড হয়ে আছে না? কেন হাইড হয়ে আছে? কারণ আমাদের স্ন্যাপশটটা প্রথম পিকচার সিলেক্ট করেছি, এবং ওই পিকচারে কি, ওই পিকচারের কি পিছনে কোনো লাল দাগ টাগ আছে? এখন কি লাল দাগ আছে? যদি লাল দাগ না থাকে তাহলে কি যখন আমরা হিস্টোরি ব্রাশ টুল ইউজ করব তখন কি হিস্টোরি ব্রাশ আমরা নতুন স্ন্যাপশট অ্যাড করলাম, তাই না? স্ক্রিন শেয়ার নিতে হবে। দেখা যাচ্ছে? তো আমরা এখান থেকে কি স্ন্যাপশটটা কি করলাম? স্ন্যাপশটটা নিয়েও আমাদের কোনো কাজ নাই। কেন কাজ নাই? আমাদের মূল বিষয় হচ্ছে আমাদের এই হিস্টোরি ব্রাশ টুলটা কোনটার উপর থাকবে, যেটার উপর থাকবে। যদি আমাদের 100 যদি এখানে কোনো কালারও থাকে, আমাদের যদি মূল স্ন্যাপশট যদি এটা থাকে, তা আমাদের যত কালারে আমরা যা কিছু অ্যাড করি, যে কিছু যাই করি এখানে, সেটা কোনো আমাদের কোনো ক্ষতি করতে পারবে বলেন পিকচারে? আমরা তো সব ব্যাকগ্রাউন্ড লেয়ারে করতেছি, তাই না? না ভাই। ব্যাকগ্রাউন্ডের কি কোনো লক খুলেছি বলেন? ব্যাকগ্রাউন্ডের লকও কিন্তু খুলে নাই। কিন্তু আমাদের মূল বিষয় হচ্ছে আমাদের স্ন্যাপশট আছে পিকচারের, আমরা চাইলে এক ক্লিকও এরকম সবগুলো অফ করতে পারি, বা আমাদের যেখানে যেখানে দরকার সেখানে সেখানে আমাদের রাখতে পারি, নাও রাখতে পারি, সেটা আমাদের বিষয়। কোথায় আমরা রাখবো কোথায় রাখবো না সেটা আমাদের বিষয়। এখন হিস্টোরি ব্রাশ টুল নিয়ে আমরা চাচ্ছি এতটুকু অংশ রাখবো, এতটুকু রাখতে পারি, এতটুকু অংশ রাখবো না, এতটুকু রাখলাম না। কোনো সমস্যা আছে বলেন? জি না ভাই। আমরা যেমন ইচ্ছা তেমন এটা রাখতে পারি। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, এইখানে এই ব্রাশ টুলটা কি আমরা যত কাজ করব ততই কি এরকম চলতেই থাকবে চলতেই থাকবে? আমরা এখানে দাগ দিচ্ছি, এটা কি চলতেই থাকবে ভাইয়া? ফটোশপ চলতে থাকবে এরকম? আমরা কি ফটোশপে যত কাজ করব ততই কি থাকবে? আসলে সেটা কিন্তু থাকে না। এটার আবার একটা লিমিট আছে, তাই না? প্রত্যেকটা জিনিসের কি একটা লিমিট আছে না? জি আপনি ভাই। চাইলে এই লিমিটটাকে বাড়াতে পারেন। মূল বিষয় হচ্ছে এই হিস্টোরিটা আমরা অনেকেই জানি না। আমরা ওই যে রিড্রো আন্ডুর ব্যাপারটা অনেকেই জানি, তাই না? কন্ট্রোল জেটে রিড্রো, সরি আন্ডু, আর কন্ট্রোল শিফট জেটে রিড্রো, তাই না? কন্ট্রোল জেটে আন্ডু, জি ভাই। কন্ট্রোল শিফট জেটে রিড্রো। এই রিড্রো এবং আন্ডুটাই হচ্ছে সেই হিস্টোরি, বুঝছেন? এই সেই হিস্টোরি ব্রাশ, জি ভাই, বুঝতে পারছি। এই সেই হিস্টোরিটা দেখছেন? কন্ট্রোল জেড দিচ্ছি, কি হচ্ছে দেখছেন? কন্ট্রোল শিফট জেড। ও, আচ্ছা আচ্ছা। তো যারা আগের ভার্সন গুলো চালায়,
18 MB কন্ট্রোল অল্টারনেট ছিল, পিছনে চলে কন্ট্রোল শিফট যেটা ছিল হচ্ছে রিড্র করতে হলে, আন্ডুর জন্য কন্ট্রোল অল্টার চালাতে হতো 18 ভার্সনের 18 বা তার আগের দিকে, আর কন্ট্রোল শিফট যেটা হচ্ছে রিড্র ছিল। তো এখন এই হিস্টোরি ব্রাশ টুলটাই হচ্ছে আমাদের সেই আন্ডু রিড্র, এবং এই আন্ডু রিড্রোর মানটাও কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারি। সেটা কোথা থেকে? আমরা যদি চাই হিস্টোরিতে ভাইয়া অনেক বেশি রাখবো, সেটা কোথা থেকে করতে পারবো, আর লিমিটটা বাড়াতে পারি কোথা থেকে? এর জন্য আমাদের এডিটে ক্লিক করতে হবে। এডিট থেকে যদি আপনি ফটোশপের একদম পেজের নিচের দিকে আপনি দেখবেন যে খুঁজে পাচ্ছেন না, আপনার সামনে আসবে না, এরকম আসবে। এই নিচের দিকে অ্যারোর একটা চিহ্ন থাকে, অ্যারোতে ক্লিক করতে হয়। নিচের দিকে প্রিফারেন্স নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে এখান থেকে পারফরম্যান্সে যেতে হয়। এখানে যে যদি একটু খেয়াল করে দেখেন, মেমোরি ইউজ, গ্রাফিক্স প্রসেসর সেটিং নামে দুইটা অপশন আছে। এই দুইটা কি আমাদের বুঝতে হবে। প্রথমে মেমোরি ইউজ এবং গ্রাফিক্স প্রসেসর সেটিংটা হচ্ছে যদি আপনার পিসিতে গ্রাফিক্স কার্ড অ্যাড করা থাকে, এখানে গ্রাফিক্স প্রসেসরটাও এরকম আনএবল আসে। আর মেমোরি ইউজ বলতে আপনার পিসির যে র্যাম, এই র্যাম কতটুকু, 8 GB র্যাম আছে, এই র্যামের ফটোশপ কতটুকু অংশ খাচ্ছে এখন সেটা দেখা যায়। দেখেন আমার ফটোশপে প্রায় 4 GB উপরে র্যাম এখন জায়গা দখল করে আছে। র্যামের 4 GB উপরে জায়গায় ফটোশপ 60% জায়গা ফটোশপ এখন দখল করে আছে, তাই না? এখন আপনি যদি চান ফটোশপের এখানে মান কিন্তু পরিবর্তন করতে পারেন, এখানে মান কিন্তু পরিবর্তন করতে পারেন, দেখতে পাচ্ছেন? আপনি যদি চান মেমোরিটাকে বাড়াতে পারেন। দেখা যাচ্ছে আমি ফটোশপ ছাড়া অন্য কোনো কিছু চালাবো না, যদি আপনি এরকম মনে করেন আমার ফটোশপ অনেক স্লো কাজ করে, আমি ফটোশপ ছাড়া অন্য কিছু চালাবো না, আপনি এই মান বাড়াতে পারেন। তবে আমি কখনোই সাজেস্ট করবো না এই মানটা বাড়াবেন। এবার যদি একটু নিচের দিকে খেয়াল করেন, হিস্টোরি স্ট্যাটাস নামে একটা অপশন আছে, তাই না? কমানোর দরকার নেই, ডিফল্ট মোডে রাখেন, এটাকে ডিফল্ট মোডে রাখেন। হিস্টোরি স্ট্যাটাস নামে একটা অপশন আছে না, এখানে দেখছেন প্রত্যেকেই, দেখেছেন? এই যে হিস্টোরি স্ট্যাটাস নামে যে অপশন, এখানে 50 দেওয়া আছে না, লিমিটটা 50 লেখা আছে না এখানে? যেহেতু এখানে 50 লেখা আছে, তার মানে আমরা এই হিস্টোরি উইন্ডো থেকে যে হিস্টোরিটা পাচ্ছি, গেল কই হিস্টোরি, এখান থেকে আমরা যতবার ক্লিক করব এটা কতবার ব্যাকে যাবে বা কতটুকু এটা হিস্টোরিটা মনে রাখবে আমাদের, বলেন? 50 বার। 50 বার আমরা আনডু করতে পারবো বা রিড্র করতে পারবো। এখন এই সেটিংসটাকে আমরা বাড়াতে পারি না? অবশ্যই চাইলে বাড়াতে পারি। এই হিস্টোরির পাশে ছোট একটা তীর চিহ্ন দেওয়া আছে, এখানে ক্লিক করে যদি আমরা এর লিমিটটাকে বাড়ায় দিই, সর্বোচ্চ আমরা কতটুকু 1000 পর্যন্ত করতে পারি। এবং আমি মনে হয় না যে 1000-এর উপরে হিস্টোরি কারোর দরকার হতে পারে। 1000-এর বেশি কাজ করার প্রয়োজন হয় না, 50টাই অনেক। আমার কাছে মনে হয় যে 50টা মানে অনেক, যে একটা ডিজাইনার যদি 50 বার ভুল ব্যাক করে যদি সে কাজটা কমপ্লিট না করতে পারে, সে তো ডিজাইনারই না, বা সে কিছু জানেই না। যদি 50 বার যদি ব্যাকে যাওয়ার পরেও তার কাজ না হয়, বিষয়টা কি তাই না? আর এই হিস্ট্রিটা কেন আমরা 50 রাখবো, বাড়াবো না কেন? যখন হিস্টোরিটা আপনি বেশি থাকবে, হিস্টোরি স্ট্যাটাস যখন বেশি থাকবে, তখন জায়গা কি বেশি খাবে না? পিসির জায়গা কি বেশি খাবে না? র্যামের জায়গা কি বেশি খাবে না? বলেন। আপনি হিস্টোরিটাকে 50-এর জায়গায় যদি 100 করে দেন, এখন সে যে মেমোরিটা ধরে রাখছে যতগুলো, যখন 100 দেবেন তখন কেউ বেশি মেমোরি এরকম ধরে রাখবে না? এখন যত বেশি মেমোরি ধরে রাখবে, ও র্যামের তত বেশি জায়গা খাবে। এখন র্যাম যত বেশি ফুরাবে, তখন কি আপনার পিসিটা কি তত বেশি স্লো হয়ে যাবে না? তো আমরা চেষ্টা করব এখান থেকে আমরা ডিফল্ট মোডে রাখা। তবে আমরা যদি চাইলে সেটাকে বাড়াতে পারি নিজের মতো করে, তাই না?
এডিট থেকে প্রিফারেন্স, প্রিফারেন্স থেকে পারফরমেন্স, এবং এখান থেকে আমরা হিস্টোরিটাকে সর্বোচ্চ আমরা 1000 পর্যন্ত করতে পারি। এরপরে আমাদের ক্যাশ লেভেল, তাই না? ক্যাশ লেভেলটা কি? এই ক্যাশ লেভেলের উপর ডিপেন্ড করে পিকচারের রেজুলেশন। আমরা দেখি না হাই রেজুলেশন, লো রেজুলেশনের পিকচার দেখি না, বা ওয়েবের পিকচার দেখি না? ওয়েব, হাই রেজুলেশন, লো রেজুলেশন, তিনটা কিন্তু তিন ব্যাপার। তো এই যে ডিফারেন্ট যে পিকচারগুলো, এই পিকচারগুলো কিন্তু এই ক্যাশ লেভেল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ক্যাশ লেভেলটা কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? যখন আপনি কোনো হাই রেজুলেশনের পিকচার নিয়ে কাজ করতেছেন, তখন ক্যাশ লেভেলটা হাই থাকাটা গুরুত্বপূর্ণ। কেন হাই থাকাটা গুরুত্বপূর্ণ ক্যাশ লেভেল? কারণ ওই পিকচারের রেজুলেশনটা বেশি থাকে। রেজুলেশন যদি বেশি থাকে, সেই পিকচারটাকে যদি হিস্টোরিতে ক্যাপচার করে রাখতে হয়, ঠিক আছে, যদি হিস্টোরিতে কখনো ক্যাপচার করে রাখতে হয়, তাহলে কি করতে হবে আমাদের বলেন? হিস্টোরিকে ক্যাপচার করে রাখতে হলে ক্যাশ লেভেলটাকে বাড়াতে হবে। এক্সাম্পল হিসেবে এখানে কিন্তু আমাদের সরাসরি কিছু পেজ অপটিমাইজ করে দেওয়া আছে ক্যাশ লেভেল, তাই না? তো ইউআই এর জন্য ক্যাশ লেভেলটা 2 ধরা হয়, কারণ ওয়েবের ক্ষেত্রে আমরা জানি পেজগুলো অনেক পাতলা হয় এবং রেজুলেশনটা কম নিয়ে কাজ করা হয়, তাই না? এখন ক্যাশ লেভেল যত কম হবে, তখন আমাদের পিকচারের সাইজটাও কি কম হবে না বলেন? পিকচারের সাইজটা কম হবে না? কম হবে। যখন ওয়েব এন্ড ইউআই তে ক্লিক করি, দেখেন ক্যাশ লেভেলটা 2 হয়ে যাচ্ছে, তাই না? যখন ডিফল্ট পিকচারে ক্লিক করি, তখন ক্যাশ লেভেলটা 4 থাকতেছে, মানে নরমাল আমরা যেটার জন্য ইউজ করি, যে কাজের জন্য। আর হাই রেজুলেশন পিকচারের ক্ষেত্রে দেখবেন যে ক্যাশ লেভেলটা আবার বেশি। তা আমাদের দরকারই হাই রেজুলেশন। যখন আমাদের হাই দরকার, তখন তো আমাদের ক্যাশ লেভেলটা বেশি দরকার হবে। তো এই জন্য ডিফল্ট মোডে আমাদের কাজ করতেছি। ডিফল্ট যে আমাদের এখান থেকে পারফরমেন্সের যে ডিফল্ট লুকটা আমরা দেখতে পাই, এই ডিফল্ট লুকটা আমরা রাখার চেষ্টা করব। তাহলে সেটা মনে করেন যে আমাদের জন্য বেটার, আমাদের কম্পিউটারে ভালো কাজ করবে। তো আমরা এখান থেকে হিস্টোরিটা কিভাবে বাড়াতে পারি সেটা কি বুঝতে পেরেছি? হিস্টোরির অপশনগুলো আর কোথায় কোথায় আছে বুঝতে পেরেছি তো? তো একটা হচ্ছে আমরা এডিট থেকে প্রিফারেন্স, প্রিফারেন্স থেকে পারফরম্যান্সের মধ্যে হিস্টোরির একটা বিষয় আমরা এখান থেকে দেখতে পারি। আমরা টুলবার থেকে হিস্টোরি নামে একটা টুল আছে, সেটা দেখতে পারি, এবং এর প্রপার্টিজ আবার দেখতে পারি কি উইন্ডো থেকে হিস্টোরিজ, তাই না? তো একটা জিনিসের একাধিক জায়গায় খুঁজে খুঁজে আমাদের খুঁজে বের করতে হয় নাকি বলেন? ছোট একটা জিনিস, এই ছোট জিনিসেরও কিন্তু অনেক বড় একটা ব্যাপার আছে, তাই না? এবং এটা আমি মনে করি যে হিস্টোরিটা মনে করি ফটোশপের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই হিস্টোরি কাজে লাগে না এমন কোনো ব্যক্তি নেই যে বলতে পারবে না যে আমার হিস্টোরি ভাই কাজে লাগে না। কিন্তু আসলে আমরা জানি, এর আগে হয়তো জানতাম না যে এটা হিস্টোরির অংশ। এখানে অনেকেই হয়তো জানতাম না যে এটাই হচ্ছে হিস্টোরির অংশ, যেটা আমরা রিড্রো আনড্রো করি। কারণ আমরা কন্ট্রোল জেড, কন্ট্রোল শিফট জেড বা কন্ট্রোল অল্টার জেড, কন্ট্রোল শিফট জেড, এই ব্যবহারগুলো অর্থাৎ রিড্রো বা আনড্রোর ক্ষেত্রে করি না, কেউ বলতে পারবে না। কারণ ভুল কাজ করতে গেলে কম বেশি প্রত্যেকেরই হয়, আর সেই ভুল সংশোধনের একমাত্র ওয়ে কিন্তু আমাদের হিস্টোরি, তাই না? তো হিস্টোরি প্যানেল কিভাবে কাজ করে বুঝতে পেরেছি তো আমরা? হিস্টোরি প্যানেল কিভাবে কাজ করে, আমরা হিস্টোরি প্যানেল এরকম আলাদাভাবে তৈরি করতে পারি, এবং সেটাকে আমরা যদি চাই, এখন যদি আমরা চাই ইমেজটা এরকম থাকলে সব থাকবে না। আমরা যদি না চাই এই ইমেজটাকে কি আমরা ডিলিট করে দিতে পারি না? এখান থেকে ড্র্যাগ করে যদি ডিলিট ছেড়ে দিলাম, ওইটা আমাদের আর থাকবে বলেন? আমাদের যেটা দরকার নাই সেটা যদি ডিলিট করে দিই, এভাবে ডিলিট করে দিতে পারবো না বলেন? আমরা ব্রাশ দিয়েও ডিলিট করতে পারি, আমরা সিলেকশন করে এইভাবে ডিলিট করে দিতে পারি না আলাদা আলাদা? ডিলিট করে দিতে পারি না এভাবে বলেন? সবকিছুই কিন্তু আমাদের নিজের ব্যাপার, যে আমরা এখান থেকে কোনো কিছু অ্যাড করলাম, সেটা হচ্ছে আমরা কিভাবে ডিলিট করব। আমরা এখান থেকে হিস্ট্রিতে, এর হিস্ট্রিতে আসলে ডিলিট হয় না,
হিস্টোরিতে যখন কোনো কিছু করা থাকে তখন সেটা কি অবস্থা থাকে বলেন তো? ডিফল্ট অবস্থা। দেখেন এই হিস্টোরি আমাদের দেখেন যদি কোনো কিছুতে হিস্টোরি ব্রাশটা সিলেক্ট না করা থাকে তখন কিন্তু কাজ করবে না। দেখেন আমরা ব্রাশ টুলে যাই অ্যাড করি, আমরা যদি এখন রিমুভ করতে যাই রিমুভ হবে না। কেন রিমুভ হবে না? কারণ আমাদের কোন স্ন্যাপশটে কি ক্লিক করা আছে যে কোনটা থাকবে এরকম কোনো কিছু বোঝানো হয়েছে? ফটোশপ থেকে আমাকে বোঝাতে হবে, তাই না? ফটোশপকে আমাকে বোঝাতে হবে যে আমরা কোনটা চাচ্ছি। এবার যদি আমরা রিমুভ করি তাহলে কি হচ্ছে দেখছেন? কালারগুলো এবার রিমুভ হচ্ছে না। সেম বিষয়টা আমরা এখানে ব্যাকগ্রাউন্ডের উপর করতেছি। এই সেম বিষয়টা আমরা চাই ব্যাকগ্রাউন্ড না নিউ লেয়ারে নিয়েও করতে পারি। নিউ লেয়ারে আমরা একটা কালার অ্যাড করলাম এতটুকু এখন, ঠিক আছে? এখন দেখেন হিস্টোরি ব্রাশ টুলটা কি করে। ব্রাশ টুলটা আসলে ব্রাশের মতোই কাজ করে। যখন আমরা নতুন লেয়ারে করি তখন সেই বিষয়টা বুঝতে পারি। দেখেন আমরা এই নতুন লেয়ারে এটাকে আমরা এখন হিস্টোরি ব্রাশ টুল দিয়ে ডিলিট করতেছি। তো যখন আমরা এখান থেকে ডিলিট করতেছি তখন ওই লেয়ার ওয়ানে কি আসতেছে একটু দেখবেন, লেয়ার ওয়ানের দিকে খেয়াল করবেন। দেখছেন লেয়ার ওয়ানে কি আসছে? অর্থাৎ ওই কালারের নিচে, অর্থাৎ আমরা এই ব্রাশ টুল দিয়ে যেখানে ক্লিক করব ওইখানে যে কালারটা থাকবে, যে অবজেক্টটা থাকবে, যেমন ভাবে থাকবে ওইটা সরাসরি উপরে চলে আসে। এক কথায় বুঝতে পেরেছেন? বিষয়টা কি বুঝতে পেরেছেন সবাই? জি ভাই বুঝতে পারছি। জি ভাই। হিস্টোরির বিষয়গুলো কি ক্লিয়ার? জি ভাইয়া। ক্লিয়ার। তাহলে কি আমরা যদি ভুল করে কোনো সময় ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু কাজ করি আমাদের মনে নাই, আমরা কি সেটা কি ব্যাক নিয়ে আসতে পারবো না? সেটা ঠিক করতে পারবো না বলেন? জি ভাইয়া পারবো। পারবো তো? পারবো তো? জি ভাইয়া। বুঝতে পেরেছি তো তাহলে? হিস্টোরির বিষয়টা কি প্রত্যেকে বুঝতে পেরেছি? আচ্ছা, তো এবার আমরা একটু আলোচনা করব নতুন আর একটা বিষয় নিয়ে। বলেছিলাম যে ফটোশপের ফিল্টারের ব্যবহার বেশ করা হয়। ফিল্টারের এই অপশনগুলোর ব্যবহার খুব বেশ করা হয়। তো আজকে আমরা দুইটা জিনিস নিয়ে আলোচনা করব এখান থেকে। ফিল্টারের একটা আলোচনা হবে ভ্যানিশিং পয়েন্ট এবং একটা হবে ব্লার গ্যালারি। ঠিক আছে, ব্লার গ্যালারির একটা ব্লার নিয়ে আলোচনা করা হবে। ব্লার ব্যাপারটা কি সেটা আমরা আশা করি প্রত্যেকেই জানি, তাই না? কোনো কিছুকে ঝাপসা করা, ব্লারের কাজ কি? ঝাপসা তৈরি করা, তাই না? জি। দুইটা পিকচারকে একত্রিত করা ব্লারের কাজ। তো আমরা একটু চেষ্টা করি নতুন কোনো এক্সাম্পলের সাথে এই ব্লার টুলের ভ্যানিশিং পয়েন্ট এবং ব্লার টুলের কি ধরনের কাজ করা যেতে পারে। আমরা একটা ইমেজ ওপেন করতে পারি। প্রথমে আমরা একটু এই ভ্যানিশিং পয়েন্টের ভিতর কি আছে একটু দেখে নিই। আমরা ফিল্টার থেকে ভ্যানিশিং পয়েন্টে ক্লিক করতে পারি, ভ্যানিশিং পয়েন্ট চলে আসবে, অথবা কিবোর্ড শর্টকাটও ইউজ করতে পারি, কন্ট্রোল অল্টার ভি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ভ্যানিশিং পয়েন্ট, কন্ট্রোল অল্টার ভি। বুঝতে পেরেছেন ভ্যানিশিং পয়েন্টের শর্টকাট কি? কন্ট্রোল অল্টার ভি। সেভাবে যেমন আমরা লিকুইফাইতে বেশ কিছু টুলস দেখতেছিলাম, এখানেও বেশ কিছু টুলস আমাদের সামনে আছে। তো এটা হচ্ছে আমাদের প্লেন টুল, ঠিক আছে? এটাকে বলা হয় প্লেন টুল, যেটার সাহায্যে আমাদের যে কোনো শেপে আমরা পাথ তৈরি করতে পারি এবং সেটা অনুযায়ী আমাদের এই ভ্যানিশিং পয়েন্টে সবকিছু কাজ করে। দ্বিতীয় যে ব্যাপারটা আছে, এই প্লেন টুলের উপরের দিকে যে অংশটা আছে
সেটাকে বলা হয় এডিট পেন টুল, বুঝছে না? এখান থেকে আপনি কোনো কিছু করলেন, সেটাকে যদি চেঞ্জ করতে হয় এই এডিট প্লেন টুলতেই করতে হয়, যে কোনো কর্নার ধরে আপনি বড় ছোট করতে পারেন। এবং এই প্লেন টুলে 3 রকমের কালার দেখতে পাওয়া যায়, একটা হচ্ছে ব্লু, একটা হচ্ছে ইয়েলো, আর একটা হচ্ছে রেড। আপনি যদি এখন একটু খেয়াল করে দেখেন, এখানে এখানে প্রথমে ব্লু, ব্লু কালার মানে আপনার ওকে, সবকিছু ঠিক আছে, আপনি 100% পারফেক্ট, আপনি এটা নিয়ে কাজ করার জন্য একদম পারফেক্ট। যখন এই কালারটা ইয়েলোতে পরিবর্তন হয়, তার মানে দ্যাটস ওকে, মানে মোটামুটি একটা অবস্থা কাজ করতে পারবেন। যখন এই জিনিসটা রেডে পরিণত হয়ে যাবে, তার মানে আপনার অবশ্যই কোনো না কোনো ভুল হচ্ছে। এই ধরনের শেপ বা এই ধরনের পার্সপেক্টিভ ভিউ হতেই পারে না। এটা পার্সপেক্টিভ মতো দেখা যাচ্ছে না, এটা বলেন। আমরা এখান থেকে ক্রপ টুলের মধ্যে এই যে টুলটা দেখছিলাম না, পার্সপেক্টিভ টুল, সেম ভাবে যেরকম পার্সপেক্টিভ ভিউ তৈরি করে না, এরকম যেরকম সিলেক্ট করেছিলাম না, ওই টুল দিয়ে ওইখানে এরকম ভাবে সিলেক্ট করতে হয়, ঠিক আছে? এখন এর মধ্যে আরো বেশ কিছু অপশন আছে না, কন্ট্রোল অল্টার ভি, এর মধ্যে আরো বেশ কিছু অপশন আছে। এটা হচ্ছে সিলেকশন, ঠিক আছে? সিলেকশন টুল, দেন চতুর্থ নম্বর যেটা আছে সেটা হচ্ছে ক্লোন টুল, তারপরে ব্রাশ টুল, এটা হচ্ছে মুভ টুল, এটা আইড্রপার টুল। আইড্রপার টুলের কাজ কি বলেন তো? আইড্রপার টুলের কাজ কি? কালার পিক করা। ক্লোন টুলের কাজ কি? ক্লোন করা। ক্লোন টুলের কাজ হচ্ছে ক্লোন করা। ব্রাশ টুলের কাজ কি? ব্রাশ করা। মুভ টুলের কাজ মুভ করা। হ্যান্ড টুলের কাজ কি? যখন কোনো পিকচার জুম অবস্থায় থাকে, অনেক জুম অবস্থায় থাকে, অর্থাৎ এখানে জুম কিন্তু আমি মাউসের স্ক্রল করে জুম করতে পারবো না। আমাদের জুম করতে হলে অল্টে ক্লিক করে, যদি লেফট সাইডে ক্লিক করে জুম কমে, আর শুধু শুধু এই জুম টুল নিয়ে উপরে ক্লিক করি, এভাবে জুম কিন্তু বাড়ে। আমরা স্ক্রল করে জুমটাকে কিন্তু কম বেশি করতে পারি না মাউসে। অল্টের সাথে ক্লিক করলে জুম কমে। এখন জুম যখন অতিরিক্ত থাকে, সেটা এক সাইড থেকে আরেক সাইডে যেতে হলে এই হ্যান্ড টুল এরকম ইউজ করা হয়। উপর থেকে আমরা নিচের দিকে যাচ্ছি, বা সাইড থেকে এই সাইডে যাচ্ছি, সেই ক্ষেত্রে কি এই জুম টুলটাকে হ্যান্ড টুলটাকে ইউজ করা হয়ে থাকে। বুঝতে পেরেছেন হ্যান্ড টুলের কাজ কখন ইউজ করা হয়? হ্যান্ড টুল দেখেন ফটোশপে যেরকম হ্যান্ড টুল সেরকম, যে আপনি এক জুম অবস্থায় আছে আপনার এই ডিসপ্লেটা, ডিসপ্লের এই সাইড থেকে আপনি এই সাইডের দিকে যাচ্ছেন, হ্যান্ড টুল নিয়ে যদি এই সাইডে যান, তাহলে এটা আস্তে এই যে নিচের দিকে দেখেন, নিচের এই যে বারটা সরে যাচ্ছে না, এই যে চিকন যে লাইনটা, আপনি যখন হ্যান্ড টুল নিয়ে এদিক যাচ্ছেন, তখন কি পিকচারের এই অংশের দিকে যাচ্ছে না? এখন এটা মাঝামাঝি আছে না, পিকচারের উপরের দিকে আমরা যাচ্ছি, এটা কি এখন পিকচারের উপরের দিকে যাচ্ছে না, নিচের দিকে যাচ্ছে? এই পেজের নিচের দিকে যাচ্ছে না? জুমটাকে যদি একটু কমায় তাহলে আর একটু ভালো হয়তো। এই যে যে স্ক্রল যে অপশনটা সাইডে রাইটে, সেটাই হচ্ছে আমাদের এই জুম হ্যান্ড টুল। যেমনটা এই যে হ্যান্ড টুল নিয়ে আমরা এখান থেকে যেরকম কাজ করি না, যে আমাদের পেজ সাইজটা অনেক বড়, পেজের এক সাইড থেকে আর এক সাইডে যাব, মুভ করায় না, যে মুভটা করায় না, সেম হ্যান্ড টুলটা ওখানে জুম টুলটা, ফটোশপের জুম টুলটা যেরকম দেখেছিলাম প্রথম দিনে, এখানেও জুম টুলটা তেমনই। বুঝতে পেরেছেন? আইড্রপার টুলের কাজ কালার পিক করা, সেটা আমরা সবাই জানি। ব্রাশ টুলের কাজ ব্রাশ করা। ক্লোন টুলের কাজ গতদিন দেখেছি ক্লোন করা। তো এখন ক্লোন স্ট্যাম্প টুলের সাহায্যে আমরা অনেকে কাজ করেছি, কিন্তু যখন পার্সপেক্টিভ ভিউ গুলো থাকে ভিন্ন, যেমন এই ধরনের পার্সপেক্টিভ ভিউতে যদি আমরা ক্লোন স্ট্যাম্প টুল ইউজ করি, সেটা প্রপার ওয়েতে ইউজ করাটা প্রয়োজন। এই ধরনের কোনো পিকচার থেকে কোনো কিছু রিমুভ করতে হলে, তো তখন আমাদের কি করতে হয়? আমরা এই ইমেজটাকে যদি ফটোশপে ওপেন করি, ফটোশপে ওপেন করি, আমরা যখন এখান থেকে কোনো ক্লোন টুলটা নিই, দেখি ক্লোন টুলটা নিই, আমরা যখন কোনো কিছু পেস্ট, এটা কি লম্বভাবে এভাবে আসতেছে না? দেখেন এই যে লাইনটা, এই লাইনের সাথে কি মিলতেছে বলেন তো? আমরা যেটা কপি করে দেব,
এই লাইনটা যে কপি করে এদিকে যাব, এখানে কি সেটা মেলতেছে পুরোপুরি? না ভাই, নিচ্ছে না। কেন মেলে না? আমাদের এই পার্সপেক্টিভ ভিউটা কিন্তু ঠিক নাই। আমাদের এখান থেকে তখন কি করতে হয়, এখান থেকে পার্সেন্টেজ কমাও, সেইভাবে ব্যাখ্যা করো, ব্যাখ্যা করে সেটা নিজের মতো করে ঠিক করো। এত ঝামেলা কেন করব? আমরা এই লেয়ারটাকে সিলেক্ট করে ফিল্টার থেকে যদি ভ্যানিশিং পয়েন্ট ক্লিক করি, এবার যদি এই টুল দিয়ে আমরা এখন যদি পাথ তৈরি করি, যেরকম আমাদের পিকচারে আছে, শেপটা যেমন আছে, জুম করে দেখব পাথ ঠিক নাই, ইয়েলো কালার আসছে, মানে পুরাপুরি প্রপার হয় নাই, তাই না? আমরা প্লেনের এই টুলটা নিয়ে কি কাজ করতে পারবো না? এটা কি করে নাম্বার চলে আসবে? মানে এখানে আনলেন কেন এটা? কোনটা কেমনে আনলাম ভাই? এই যে পার্সপেক্টিভ টুলটা, মানে এটা আবার একটু দেখুন এই ফটোটা উপরে। ফটোটা তো ওপেন করলাম আমরা, কিভাবে? ফিল্টার থেকে কি হ্যাঁ, ভ্যানিশিং পয়েন্ট, ফটো অটোমেটিক চলে কন্ট্রোল আসবে। আল্টা ভি। আর কন্ট্রোল অল্টার ভি শর্টকাট। এই যে আমাদের পেন টুল, সেকেন্ড টুল, এটা তো সিলেক্ট অবস্থায় আছে যখন আসবেন। এখানে একটা টুল আপনার জন্য অ্যাভেলেবল থাকবে, সেটা হচ্ছে এখান থেকে প্লেন টুল। প্লেন টুলে যখন ক্লিক করবেন, পয়েন্ট যেভাবে পার্সপেক্টিভ ক্রপ টুলের কাজ করেছিলেন, সেভাবে আপনি এখান থেকে পয়েন্ট সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলাম। এখন আমরা কি বললাম যে এখানে তিন রকমের কালার দেখা যায়, একটা হচ্ছে ব্লু, একটা হচ্ছে ইয়েলো, একটা রেড। তিনটা কালার, যেটা ব্লু মানে পারফেক্ট। এখন এটাকে আমরা আর একটু পারফেক্ট করতে পারি না? রেড মানে সমস্যা, তাই না? এডিট প্লেন টুল নিয়ে আমরা খুবই সূক্ষ্মতার সাথে কাজ করতে হবে এভাবে। আমরা একটা প্লেন তৈরি করলাম। এখন এইখান থেকে যে আমাদের যে ক্লোন স্ট্যাম্প টুলটা, এই টুলটা এখন যদি নিই, এইখান থেকে যদি আমরা একটা পয়েন্ট সিলেক্ট করি, অপাসিটি, হার্ডনেসটা অবশ্যই আমাদের এখান থেকে নিজেদের মতো কাজের সুবিধার্থে কম বাড়াই করতে পারি। যদি এখানে নিয়ে অ্যাড করি, সেটা কি অ্যাড হচ্ছে দেখেন তো? পার্সপেক্টিভ ওয়েতে অ্যাড হচ্ছে না, দেখেন তো? আমাদের এই শেপটা যেমন, এটা খেয়াল করে দেখেন, শেপটা যেমন ঠিক তেমনই ভাবে অ্যাড হচ্ছে না এখানে, দেখেন? এখন আমরা অবশ্যই ব্রাশের হার্ডনেসটা তো কখনোই আমরা ফুল রাখবো না, 50% হার্ডনেস, যেন আমাদের সফট ব্রাশ হয়, বা হার্ডনেসটা 0 করে রাখলাম। কারণ আমরা কখনোই ইরেজার, ক্লোন স্ট্যাম্প টুল, ইরেজার টুল, এখানে কখনোই হার্ডনেস ফুল নিয়ে কখনোই কাজ করি না, তাই না? আর ব্রাশের সাইজটা কি অবশ্যই ছোট করবো, অনেক বড় সাইজ আছে। অ্যালাইনের কি কাজ, সেটার সাথে আমরা অবশ্যই প্রত্যেকেই পরিচিত, তাই না? অ্যালাইনের কাজটা কি? অ্যালাইনের কি কাজ সেটা কি প্রত্যেকেই মনে আছে আমাদের? যেটাই মনে হয়। অর্থাৎ অ্যালাইন যদি আমরা কোথাও ক্লিক করে রাখি, তাহলে সেটা সেইখানেই থাকবে, তাই না? সেখান থেকে কোনো কিছু চেঞ্জ হবে, সেইখানে ছেড়ে দিলে, মাউস ছেড়ে দিলে সেখানে আবার চলে আসবে। তো আমরা যদি এইখান থেকে একটা ক্লোন নিই, সেটা যদি ইউজ করি, আমরা ছেড়ে দিই, মাউসটা কি আগের জায়গায় আবার চলে যাবে না? জি ভাই। আর আমরা কি কখনোই যখন ক্লোন স্ট্যাম্প টুল ইউজ করি, তখন কি আমাদের হার্ডনেসটা কখনো রাখি? ব্রাশটা কি সবসময় স্মুথ ব্রাশ নিয়ে কাজ করি না? জি ভাই। আমরা এখানেও কি সেই বিষয়টাই কাজ করতেছি না বলেন তো? সেম ভাবে এখান থেকে যদি আমরা ক্লোন নিই,
খুবই সূক্ষ্মতার সাথে কাজ করতে হবে, ধৈর্য ধরে। কোনো তাড়াহুড়া নেই। আমরা এই বিষয়গুলো পরবর্তীতে ঠিক করব। আমরা এখান থেকে আমরা এখন কি করতে পারি, অপাসিটিটা কমাইতে পারি। এইখান থেকে ক্লোন নিয়ে যেখানে যেখানে আমাদের সমস্যা মনে হচ্ছে সেখানে কি আমরা সমস্যাগুলো এখন সলভ করতে পারি না? ব্লারের যে একটা ক্লোনটা নিয়ে আমরা এখানে অ্যাড করে দিচ্ছি, যেন আমাদের যেন সেই সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলোর নাম মনে হয়, তাই না? ব্যাক স্পেস ফিরে দিলাম। যখন এক্সট্রা কোনো অংশ তৈরি হবে আপনি চাচ্ছেন না, সেটাকে অবশ্যই ব্যাক স্পেস থেকে কেটে দিতে পারবেন না। আমরা এটাকে একটু রিসাইজ করে কাজ করব, জুম করি। আমাদের শেপটা যেমন আছে সেভাবে নিলাম, ঠিক আছে। ওকে, এখান থেকে ক্লোনটা তুললাম। অ্যালাইনটা অফ করে রাখছি না আমরা? এই যে আছে
এই সাদা সাদা ভাবটা যেন না থাকে, পাশের থেকে আমরা ক্লোনটা তুলে কি দিতে পারবো না? বলেন। এখন একটা সমস্যা কিন্তু আছে যে আমাদের এই মাঝখানের অংশটা দেখা যাচ্ছে না, তাই না? তো অবশ্যই যখন ক্লোন নিয়ে কাজ করতেছি তখন এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। এখান থেকে একটা লাইন নিয়ে আমরা আগে সেটা করতে পারি। দূরের অবস্থা আছে, না থাকলেও সমস্যা না। আমরা এটাকে এই অংশটাকে একটা ভাবে রিমুভ করি। বাকি অংশটা একভাবে রিমুভ করবো।
কাঠের সাথে আসলে ক্রোনোস্টাম টুল দিয়ে আসলে যায় না। প্রফেশনাল লুক আসতেছে না। এটা লুক আসছে, দেখতে ভালো না লাগলে কোনো কিছু করা যায়? স্পট ফিলিং ব্রাশ দিয়ে করা যাবে না? না, এখানে কোনো এই টুলের ভিতর নাই। আমি পার্সপেক্টিভ বইতে এটাকে রিমুভ করার চেষ্টা করতেছি। অন্য একটা এক্সাম্পল দেখি। ইমেজ আসলে ক্রোনোস্টাম টুল ইউজ করা যায় না। এটা তো কাজ ভাই। মানে এই কাজগুলো মানে দেখি দাঁড়ান, উপরের যে অংশগুলো আছে আমরা সিলেকশন করে সেই অংশগুলো আগে রিমুভ করি, তাই না? কন্ট্রোল ইন্টার, উপরের অংশটুকু শেষ। আমরা এই ধরনের কাজ করতে পারবো। আমাদের হচ্ছে লিমোনিস ভাই, এখান থেকে লিমোনিমাস এখান থেকে আমাদের অন করে দিতে হবে, যেন দুইটা কালার মার্চ করে যে কালারটা হয় সেই কালারটা যেন অ্যাড করে, তাহলে সেটা দেখতে মোটামুটি একটা যাই ভালো লাগবে। যদি তা না করে তাহলে আমাদের একেবারেই দেখতে পারবো না, বাজে লাগবে এত। এখন যদি খেয়াল করে দেখেন, এভারেজ কিন্তু এটা ঠিক আছে, তাই না? একটু যদি খেয়াল করে দেখেন, এটা এভারেজ ঠিক আছে। এখান থেকে হেলটা লেমনে ভাই ডিসপ্লে টপ রাখেন তো।
স্পিকার একটু অফ রাখেন। তো এখানে মূল বিষয় হচ্ছে যখন এই কালারের সাথে কালার মিক্স করে না, তখন কালার যখন অ্যাড করতে হয় তখন এখান থেকে লিমুনাসটা আমরা যদি এখান থেকে অন করে রাখি, তাহলে সেটা করে কি, এই কালারগুলোর সাথে একটা কালার একটা কালারের সাথে কিন্তু ব্লেন্ডিং করে আমাদের একটা কালার কিন্তু তৈরি করে, এবং এই কালারটা দেখতে অনেকটা রিয়েলিস্টিক কালারের মতোই মনে হচ্ছে, তাই না? কিন্তু এটা ওকে দিই আমরা, এখান থেকে আমাদের এতটুকু যে অংশগুলো এখন সমস্যা আছে সেটা আমরা কি এখান থেকে স্পটলিং ব্রাশ টুলটা নিতে পারি, অংশগুলো এইভাবে আমরা যেখানে দরকার সেভাবে আমরা প্রয়োজন মতো আমরা সেটা অ্যাড করতে পারবো, কোনো বিষয় না। আমাদের মনে হচ্ছে না, সেটা পরের বিষয়। এখন বলছে হচ্ছে আমাদের এই যে কালারটা, এই কালারটা দেখেন একদম ম্যাচ করতে। এখন যদি আমরা এরকম করতাম না, আমরা নতুন আবার আরেকটা লেয়ার নিব, সেই লেয়ারে ফিল্টার থেকে ভ্যানিশিং পয়েন্টের কাজ করতেছি, আমরা এখান থেকে লিমিনেসিটি এবার অফ করে দেব। অফ করে দিয়ে কালার নিয়ে দিই, তখন কি করতাম, তখন কি আমাদের এই অরিজিনাল কালারগুলো পিক করে দিত, তাই না? এবং যখন এই অরিজিনাল কালারগুলো পিক করে দিচ্ছে, এই কালারটা ম্যাচই করা যাচ্ছে না কোনোভাবে। কালারটি ম্যাচ করা যাচ্ছে কোনোভাবে, এবং একটা কালারের উপর যখন আরেকটা কালারের পুরুত্বতা হচ্ছে, তৈরি হচ্ছে, তখন কি সেটা দেখতে কিন্তু বাজে লাগতেছে, বাজে লাগতেছে না? লাইনটাকে অফ করে এভাবে কালার অ্যাড করে দিতে পারি, কিন্তু একটা কালারের উপর যখন একটা কালার বসতেছে সেই জিনিসটা আসলে অনেক খারাপ লাগতেছে, তাই না? তো যখন আমাদের এরকম কমপ্লেক্স কোনো কাজ থাকবে কমপ্লেক্স, আমরা কালারগুলো ম্যাচ করতে পারছি না, তখন যদি আমরা এখান থেকে লিমুনাসটা অন করতে পারি, এখান থেকে যদি লিমুনাসটা অন করে দিই, তখন দেখবেন যে অনেকটা এই কালারটা এই পিকচারের সাথে সেম পিকচারের কালারের মতো করে দিচ্ছে। দেখেন এই কালারটা আর এই কালারের ভিতরে পার্থক্য কি বুঝতে পারতেছেন আপনারা? কাঠের এই কালারের আর এই কালারের পার্থক্য বুঝতে পারতেছেন না? এটা কি রিয়েলিস্টিক কালার মনে হচ্ছে না? বলেন। আর এটা কি মনে হচ্ছে আর্টিফিশিয়ালি অ্যাড করা? সেটা কিন্তু বোঝা যাচ্ছে, তাই না? তো ভ্যানিশিং পয়েন্টের মধ্যে যখন আমাদের কখনো পার্সপেক্টিভ ওয়েতে কোনো পিকচার রিমুভ করতে হবে, তখন আমরা এই দুইটা বিষয় চেক করে দেখব, অফ করে দেখব বা লিমুনাসটা অন করে দেখব যে কোনটার ক্ষেত্রে আমাদের পারফেক্ট কালারটা আসতেছে। যদি আমাদের অরিজিনাল পিকচারের কালার অনুযায়ী ঠিক থাকে, ওকে। কিন্তু যখন আমাদের এরকম ব্লার করা পিকচার থাকে, তখন কি এরকম আমাদের ঝামেলার সম্মুখীন কি হতে হবে, তাই না? আমরা এখান থেকে আমরা একটা পিকচার ওপেন করি, নতুন একটা লেয়ার নিব, সিলেকশন করে স্টেট যে অংশগুলো আছে সেই অংশগুলো আগে ডিলিট করে দিই। এতটুকু অংশের মধ্যে যা আছে শেষ। ক্লোন টুল দিয়ে দুটা কালার মার্জ করে দিলাম, তাই না? যে লাইন দেখাচ্ছে সেটা যেন না দেখাতে। এখন সমস্যা আমাদের এইখানে, আমরা এখন কি করব, নতুন আরো একটা লেয়ার নেব, ফিল্টার, ভ্যানিশিং পয়েন্ট,
দেখছেন? আমাদের কি মনে হচ্ছে আমরা চেঞ্জ করেছি কোনো কালার, অ্যাড করেছি কোনো কালার? বোঝা যাচ্ছে না। যেখানে কালারটা যাচ্ছে না, না ওইটা আমাদের সিলেকশনের বাইরে হয়েছে। এখন যেখানে যেখানে আমাদের সমস্যা, আইড্রপ এখান থেকে আমরা ছোট নিলাম। আমরা তো অবশ্যই কালারটা মার্ক করবো, তাই না? তো লিমিনিফাই কিন্তু লিমিনাস আমাদের কিন্তু বেশ কাজে এরকম সুবিধা দেবে। তো এইভাবে কিন্তু আমরা এখন এই সব কাজগুলো করতে পারবো ছোট ছোট। এখন এরকম ব্যাকগ্রাউন্ড রিমুভ বলছি, ব্যাকগ্রাউন্ডের অবজেক্ট ডিলিট ছাড়াও আর কি ধরনের কাজ করতে পারি আমাদের এই ভ্যানিশিং পয়েন্টের সাহায্যে, তাই না? আমরা ভ্যানিশিং পয়েন্টের সাহায্যে যে কোনো ধরনের অবজেক্টের সেই শেপে আমরা কোনো কিছু চাইলে অ্যাড করতে পারি, তবে সেটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকতে হবে সবকিছু। এক্সাম্পল হিসেবে আমরা একটা পিকচার ওপেন করব। আচ্ছা, আমরা এই শীট এখান থেকে ওপেন করি। এই শীটের বিভিন্ন শেপ না, প্রথমে এরকম গেছে, তারপরে এরকম, তাই না? কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেছেন, প্রত্যেকটা কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, তাই না? প্রত্যেকটা কি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছেন না? বলেন তো। প্রত্যেকটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছেন না? তো এখন আমরা কি করতে পারি? সেম ভাবে নতুন একটা লেয়ার নেব, প্রথমে ফিল্টার থেকে ভ্যানিশিং পয়েন্টে যাব। সেম ভাবে আমরা একটা পাথ আগে করে নেব, কন্ট্রোল প্লাস দিয়ে জুম করলাম, একটাকে সঠিকভাবে আমাদের করে নিতে হবে কাজ। আমরা জুম করে করে দেখে নেব, লাল চিহ্ন আসতেছে মানে আমাদের ঠিক হয় না, তাই না? আমরা সিঁড়িটা যেমন আছে সেভাবে কি একটা পাত তৈরি করলাম না প্লেন টুলের সাথে? এখন আমাদের সিঁড়িটা তো উপরের দিকে, আমরা যদি এটাকে ধরে বাড়াই, এটা কি এইভাবে উপরের দিকে সরাসরি যাবে? কখনোই যাবে না।
পাপ নিছেন ওইটা দ্বিতীয় সিঁড়িতে যে গেল এটা উপরে লম্বা হবে যেটা গেলাম উপরের দিকে। হ্যাঁ হ্যাঁ ওইটা ভাই আপনি পুরো সিঁড়ি আর কি পাপ নিছে বুঝছেন? এটা কোনো কথা নাকি? আচ্ছা দেখেন, ভ্যানিশিং পয়েন্টে আমরা যাই আবার, ঠিক আছে? আমরা নতুন আগে কি করব, এইটাগুলো সব ডিলিট করে দেব। আমাদের ভ্যানিশিং পয়েন্টে যাই, যে আগে এটাকে ডিলিট করে দিই। কিবোর্ডের ইএসসি ক্লিক করলাম, ওকে। আমরা নতুন একটা পাথ নিলাম ফিল্টার থেকে, ভ্যানিশিং পয়েন্ট। এই পাথগুলো আমরা সিলেক্ট করে ব্যাক স্পেস ডিলিট। এখন আমরা নতুন করে কিভাবে দেবো এই পাথগুলো? পাথগুলো অ্যাড করব কিভাবে, তাই না? আমরা প্রথমে বললাম কি, আমাদের একটা প্রথম পার্টটা যেভাবে নিব বাকিগুলো সেভাবে ছুট থাকবে। কিন্তু আমরা এইখানে একটা পয়েন্ট, আমাদের এই একটা পয়েন্ট, সিরিজ শেপটা আমরা করলাম। এখন জুম করে একটু দেখতে হবে যে কর্নার গুলো সব ঠিক আছে কিনা। ওকে, এখন আমরা যখন একটু উপরের দিকে যেতে হবে, আমাদের সিঁড়িটা তো আর একদম সমান্তরাল না, তাই না? 90 ডিগ্রি, তার উপরে 90 ডিগ্রি, আবার 90 ডিগ্রি, তাই না? একটা লম্বা হবে, একটা চওড়া হবে, একটা হরিজন্টাল, একটা ভার্টিক্যাল, তাই না? সিঁড়ি এরকম না? তো এরকম যদি আমরা এখন সোজাভাবে উপরে উঠতে হয় তাহলে কি করতে হবে? এই প্লেন টুলে এসে অল্ট এর সাথে এই মাঝখানে পয়েন্টে ক্লিক করতে হবে। ক্লিক করে ড্র্যাগ করে একটা বাড়তে হয়, তখন এটা উপরের দিকে কি সমান্তরালে বাড়ে, ঠিক আছে? আবার আমরা এটাকে 90 ডিগ্রি সোজা বাড়াতে চাচ্ছি, তখন কি করব? তখন আবার আমাকে কি করতে হবে? অল্ট এর আগে সি ক্লিক করতে হবে এইখানে আসার জন্য, অথবা এইখান থেকে প্লেন টুলে ক্লিক করতে হবে, অথবা কিবোর্ডের শর্টকাট সি ক্লিক করে এভাবে গেলাম। ওকে, আবার তো আমাদের উপরের দিকে যেতে হবে। কিবোর্ডে সি ক্লিক করলাম, অল্ট এর সাথে উপরের দিকে আসলাম, আবার উপরে এইভাবে যেতে হবে সমান্তরাল ভাবে। আবার কিবোর্ডে সি ক্লিক করলাম এখানে আসার জন্য, অল্ট এর সাথে ক্লিক করলাম। বুঝতে পেরেছেন কিভাবে গেলাম? জি ভাই, জি ভাই বুঝতে পারছি। বুঝতে পারতেছেন তো কিভাবে যাচ্ছি? জি ভাই। আমরা এরকম কি শেপ তৈরি করলাম না সিঁড়ির মতো করে, তাই না? আমরা এখন এটাকে ওকে করে দিই। এখন আমরা যদি কোনো অবজেক্ট ওইখানে অ্যাড করি, ওই অবজেক্ট আমরা যেভাবে আমাদের পার্সপেক্টিভ ভিউ তৈরি করলাম ওইভাবে দেখা যাবে, তার ব্যতিক্রম কোনো কিছু দেখা যাবে না। এখন আমরা এখানে কি অ্যাড করতে পারি? আচ্ছা, সাপোজ এই ধরনের আর্টটাই আমরা ওইখানে অ্যাড করব। আমরা এটাকে কপি করলাম, কপি করে নতুন একটা লেয়ার নেব, যে লেয়ারে আমাদের এটা থাকবে, কন্ট্রোল ভি। আমরা কি 3 নম্বর লেয়ার আছে না, আমরা এটাকে যদি একটু বড় করি বা এভাবে থাকে আমাদের কোনো সমস্যা নেই। আমরা এটা করব কি, এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব। ওকে, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এবার কন্ট্রোল সি কপি, ঠিক আছে? কপি করলাম, এটাকে হাইড করে রাখলাম। আমরা যাব এবার কিসে?
বলেন তো? ভ্যানিশিং পয়েন্টে, তাই না? এই 2 নম্বর লেয়ারে আমরা ভ্যানিশিং পয়েন্ট তৈরি করলাম না? জি ভাই। মনে আছে আমরা ভ্যানিশিং পয়েন্ট এক্সট্রা তৈরি করলাম? মনে আছে? জি ভাই মনে আছে। এখানে আমাদের ভ্যানিশিং পয়েন্ট তো আছেই। আমরা ভ্যানিশিং পয়েন্টে যাব, কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করতে হয়, কন্ট্রোল সি তে কপি, কন্ট্রোল ভি তে পেস্ট। এটা তো আমরা জানি সবাই, তাই না? আমাদের কপি হয় না, কপিটা ভালো করে আবার করি। রাস্তায় লেয়ারে থাকলে সমস্যা নেই। কন্ট্রোল এগুলোকে অফ করে কন্ট্রোল এ সিলেকশন, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ডি ডিসিলেক্ট। এটাকে এবার হাইলাইট করি। ফিল্টার, ভ্যানিশিং পয়েন্ট, কন্ট্রোল ভি। এই ইমেজটা এবার আমাদের এখানে চলে আসছে না? এবং এখানে মার্কিউ টুলটা সিলেকশন। এবার এই মার্কিউ টুলটা দিয়ে আমরা যদি ড্র্যাগ করে এই সিরিজের ভিতরে নিয়ে যাই, দেখেন এই ইমেজটা আমাদের সিরিজ যে শেপ, ওই শেপ অনুযায়ী দেখা যাচ্ছে না? সিরিজের শেপটা আমরা ওই শেপ অনুযায়ী দেখা যাচ্ছে না? আমরা কি করতে পারি? ইমেজটা তো অনেক বড়, ইমেজের একটা কর্নারে যাব, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম টুলটা নিয়ে আসবো, শিফটের সাথে ক্লিক করে দেখুন একটা কর্নারে ক্লিক করব শিফটের সাথে, ইমেজটাকে আমরা ছোট করি, আর একটু বড় করি। শিফটের সাথে কাজ করতেছি আমি কিন্তু। ওকে, এবার এতটুকু উপরের দিকে পয়েন্টটা দেখি একটু জুম করে, ঠিক আছে নাকি? স্টার্টিং পয়েন্ট কোথা থেকে শুরু হচ্ছে? ওকে, এবার আমরা কি করব? অল্ট এর সাথে নিচের দিকে নিয়ে আসবো, জুমটাকে একটু কমাই, অল্ট এর সাথে নিচের দিকে নিয়ে আসবো। আমাদের ওভারল্যাপ হলে কোনো সমস্যা নেই, কিন্তু এবং যখন নিয়ে আসতেছি তখন শিফটে ক্লিক করব যেন ওই যে সোজা নাম এসে ওই সমান্তরালটা যেন বজায় থাকে। আমরা অল্ট এর সাথে ক্লিক করব, প্রয়োজনে একটু ওভারল্যাপ হলে সমস্যা নেই, কিন্তু যেন আমাদের কোনো কিছু মিসিং না থাকে। এটাকে করতে পারি কি, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম নিয়ে এসে এটাকে রোটেট করে উল্টো দিকে ঘুরাই দিলাম, বুঝতে পেরেছেন? এবং শিফটের সাথে সেটা যেন সমান্তরাল হয়। এখন দেখেন একটু জুম করে দেখি, এইটার সাথে এটা যেন মেলতেছে, তাই না? আমরা একটু উপরে এটার গায়ের উপর উঠাই দেবো প্রয়োজনে, আমরা গায়ের উপর উঠাই দেবো। এটাকে যদি একটু জুম করতে হয়, জুম করে যদি এটা মেলে, আমরা একটু জুম করি, তাই না? এবার দেখি একটু একটু জুম করলাম, এটাকে যতটুকু সম্ভব ম্যাচ করা আমরা করলাম। যেহেতু আমাদের নির্দিষ্ট কোনো আর্ট না, তাই না? তো ম্যাচ হবে সেটা ভেবে নিয়ে যাও অস্বাভাবিক। তো আমরা মোটামুটি একটা গায়ের উপর একটা গাছ ওভারল্যাপ করবে এরকম একটা বিষয় তৈরি করতে পারি। এটা ফ্লিপ করা যাচ্ছে না, ফ্লিপ করার অপশন থাকলে, হ্যাঁ ফ্লিপ আছে তো উপর থেকে, যে ফ্লিপটা করে দিলাম, তাই না? আমরা ফ্লিপ করে দিলাম, এটা
ফ্লিপ করলে কি এটা একটার সাথে একটা মিলে যাচ্ছে না? বলেন, স্পিকার গুলো অফ করেন, এবার মিলে যাচ্ছে না? যেহেতু আমাদের ইমেজটা বড় আছে, আমরা কর্নার থেকে ধরে যতটুকু বড় আছে একটু ছোট করে দিই শিফটের সাথে, তাহলে এটা মনে হয় সমান একদম মিলবে। দেখছেন? কিবোর্ডের অ্যারো বাটনে ক্লিক করে এগুলোকে আমরা একটু নিজের মতো করে অ্যাড করতে পারি। ওকে, মোটামুটি আমাদের একটা পারফেক্ট ভাবে একটা অ্যাড হয়েছে, তাই না? জি, এতটুকু নামাই দিলাম নিজের ধীরে ধীরে এখন। ওকে, আমরা এখন জুমটা অফ করি। তো এটা কি আমাদের একটা সিঁড়ির যে শেপ, সেই শেপে চলে আসছে না? এখন আমরা এটাকে ওকে করি। এখন আমরা এটাকে দেখতেছি নতুন একটা সিঁড়ি শেপে, আমাদের এটাকে ডিলিট করে দিই, আমাদের এখন এটা দরকার নেই। দরকার আছে ওইটার কোনো? ওই ইমেজের কোনো দরকার আছে? আমাদের কোনো দরকার নাই। এটাকে যদি আমরা এখন ব্লেন্ডিং মোড নরমাল থেকে মাল্টিপল করি, সফট লাইট, স্কিন, এখান থেকে একটা ব্লেন্ডিং মোডে এক এক রকম কি কালারের দেখতে পারবো না আমরা? তো যেহেতু আমাদের সিঁড়িটা ডার্ক, তো ডার্ক কালার, হ্যাঁ ওটা করবো। ওটা ডার্ক কালার দিলে তো আমাদের এখানে একদম ভালো লাগবে না। কিন্তু আমরা যদি এখান থেকে সফট লাইট, হার্ড লাইটটা যদি অ্যাড করি, মোটেও ভালো লাগবে না। কোনটা ভালো লাগে সেটা আমরা এখান থেকে দেখবো। আমাদের সফট লাইটটা মোটামুটি ঠিক আছে মনে হচ্ছে, তাই না? বলেন তো, সফট লাইটের বিষয়টা কি ঠিক আছে না? কারণ আমাদের সিঁড়ির দুইটা কালার কি ভিন্ন না, যার কারণে আমরা কি ভিন্ন কালার দেখতে পাচ্ছি। কিন্তু কোনটা ডার্ক দেখা যাচ্ছে, কোনটা হাইলাইট। আমরা এভাবে রাখি, মাল্টিপলি রাখি, একটু ডার্ক একটা ভাব থাক, তাই না? অপাসিটিতে আমরা এখানে অপাসিটি বা কাজ একটা করতে পারি। আমরা যদি এখান থেকে ফিলটাকে একটু কমাই দিই, কি ঠিক আছে না? এটাকে আর একটু রিয়েলিস্টিক লুক কিভাবে দেওয়া যেতে পারে, এর জন্য আমরা কি করতে পারি? এটাকে যদি আমরা একটু রিয়েলিস্টিক লুক দিতে চাই, ওকে, তো এটা এই পর্যন্ত আমরা রাখি ফিলটাকে, কন্ট্রোল মাইনাস। এখন এটাকে আরেকটু রিয়েলিস্টিক লুক দিতে হলে এটাকে আমরা হালকা ব্লার করতে পারি। ফিল্টার থেকে ব্লার গ্যালারি, এখান থেকে ফিল ব্লার, এখান থেকে আমরা পয়েন্ট সিলেক্ট করব। এই পয়েন্ট, ফার্স্ট পয়েন্টে আমরা ব্লারটা দেব 3-4 দিয়ে, দেখি কেমন আসে দেখতে। ওয়ান, এতে 1 দিলাম। এটার পরিমাণটাও 1 আর 2 দিতে পারে, হালকা ব্লার। এই অংশটা আমাদের একটু বেশি ব্লার দরকার, বেশি হাইলাইট মনে হচ্ছে, তাই না? 2, আমরা যেখানে যেমন ব্লার দরকার পয়েন্টে পয়েন্টে ক্লিক করে কিন্তু ব্লারটা এভাবে বাড়াতে পারি। এগুলো তো আমাদের এমনি ডার্ক আছে, তাই না? ব্লারটা কম দিলেও এমনি মনে হচ্ছে ব্লার হয়ে আছে। আর ব্লারটা করলে কি হয়, আমাদের ইমেজের সাথে অ্যাডজাস্টমেন্ট আরো পারফেক্ট ভাবে মনে হয়। এখন আমরা এভাবে ব্লারটা সিলেক্ট করে এখন ওকে করলাম। এটাকে আরো একটু পারফেক্ট লুক দিতে হলে আমরা কি করতে পারি? এখন আমরা এটার সাথে একটা টেক্সচার অ্যাড করতে পারি। আমরা যদি টেক্সচার লিখে সার্চ করি, টেক্সচার ব্যাকগ্রাউন্ড, হিউজ এরকম টেক্সচার আমরা পাবো।
এখান থেকে আমি একটা টেক্সচার কপি করলাম, নতুন একটা লেয়ার নিলাম, কন্ট্রোল ভি, কপি হয় নাই, কপি, কন্ট্রোল ভি। এই টেক্সচারটাকে আমরা কি করতে পারি, কন্ট্রোল সি দিয়ে কপি, নতুন একটা লেয়ার নিয়ে ফিল্টার থেকে ভ্যানিশিং পয়েন্ট, কন্ট্রোল ভি, কপি হয় না আমাদের, কন্ট্রোল এ দিয়ে সিলেকশন, কন্ট্রোল, এগুলোকে অফ করে দিলাম, সবগুলো আমরা অফ করে দিই। এই লেয়ারটাকে অন রেখে শুধুমাত্র টেক্সচার, কন্ট্রোল এ দিয়ে অল সিলেকশন, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ডি ডিসিলেক্ট। এখন এটাকে আমরা অফ করে বাকি সবগুলো আবার অন করে দিই। আমরা নতুন লেয়ারে কি করব, এই নতুন লেয়ারকে সিলেক্ট করে ফিল্টার থেকে ভ্যানিশিং পয়েন্ট, কন্ট্রোল ভি, এটাকে আমরা ড্র্যাগ করে কি সিঁড়ির ভিতরে অ্যাড করে দেব না, এভাবে, যেহেতু বড় আছে এটাকে সিলেক্ট করে ছোট করে দিই শিফটের সাথে, তাহলে একটু রিয়েলিস্টিক লুক আসবে আর একটু, তাই না? টেক্সচার যদি আমরা অ্যাড করি, দেখি সেটা একটু, অল্টের সাথে অল্ট এবং শিফট ক্লিক করলাম যেন সমান তলে সেটা আসে। ওকে, এবার আমরা ওকে ক্লিক করলাম যেন আমাদের এই টেক্সচারটাও সেম স্টাইল হয় এবং আমরা বাকি আগে যে টেক্সচারটা সেটা ডিলিট করে দিলাম। এই টেক্সচারের ব্লেন্ডিং মোডটা এখান থেকে আমরা চেঞ্জ করে দেব, মাল্টিপল করে দিলাম, অপাসিটিটা কমাই দিলাম। এবার যদি আমরা জুম করি, এবার দেখুন যে ওই প্রতিটা লেয়ারের ভিতরে একটা খাস কাটা একটা ব্যাপার কিন্তু কাজ করবে। বাড়াই দিই হালকা, সমস্যা নেই। তো এটা আসলে ডিপেন্ড করে আমাদের ব্যাকগ্রাউন্ড শেপটা কেমন। আমাদের ব্যাকগ্রাউন্ড শেপটা যদি গুড হয়, ব্যাকগ্রাউন্ডটা যদি লাইটফুল হয় তাহলে এটা লাইট দেখা যাবে, ব্যাকগ্রাউন্ডটা যদি ডার্ক হয় সেটা ডার্ক হবে। আমাদের এই সিঁড়িতে ডার্ক যেমন আছে, ডার্কের জায়গায় কি ওভারলে দিচ্ছি, ডার্ক যেমন ডার্কের জায়গায় ডার্ক দেখা যাচ্ছে, আর যেখানে হাইলাইট আছে সেখানে হাইলাইট দেখা যাচ্ছে। আমরা যদি ওভারলে মোডটা দিই, টেক্সচারটা ওভারলে মোড রাখলাম, তা আমরা কি একটু পার্থক্য কি বুঝতে পারতেছি? আমরা যদি জুম করি এই ইমেজটাকে, আমরা যে টেক্সচার অ্যাড করেছি ওই টেক্সচারের কারণে কি একটা খাস কাটা একটা ব্যাপার দেখা বোঝা যাচ্ছে না? বুঝতে পারতেছি অন করলে বিষয়টা? জি ভাই, বোঝা যাচ্ছে। তো এইভাবে কিন্তু আমরা যে কোনো শেপে আমাদের এই ভ্যানিশিং পয়েন্ট ইউজ করে যে কোনো এরকম শেপ তৈরি করতে পারবো, যেগুলো অবশ্যই রেক্ট্যাঙ্গুলার হতে হবে, অবশ্যই শেপগুলোকেই রেক্ট্যাঙ্গুলার আকারে থাকতে হবে। আমরা ভ্যানিশিং পয়েন্ট দিয়ে সেই শেপগুলো নিয়ে কাজ করতে পারবো, সেই শেপগুলো কি হবে বলেন, রেক্ট্যাঙ্গুলার আকারে থাকবে, তাই না? ক্লিয়ার এই বিষয়গুলো প্রত্যেকেই? ভ্যানিশিং পয়েন্ট দিয়ে কিভাবে কাজ করে বুঝতে পেরেছি আমরা? জি ভাই। তো একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, যদি আমাদের এরকম কোনো পয়েন্টে আমাদের কোনো কিছু অ্যাড করতে চাই, সবসময় ভ্যানিশিং পয়েন্টের ক্ষেত্রে কি নতুন লেয়ার নিয়ে কাজ করতে হবে, আমরা অরিজিনাল ইমেজের উপর কখনোই কাজ করব না। দ্বিতীয় যে ব্যাপারটা, ইমেজটাকে সিলেকশন করার জন্য বাকি সব ইমেজগুলোকে অফ করে নেবেন, কন্ট্রোল এ দিয়ে অল সিলেকশন, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ডি ডিসিলেক্ট। সেই ইমেজটাকে এবার এখান থেকে হাইড করে নতুন লেয়ার নিয়ে ভ্যানিশিং পয়েন্টে যাবেন, কন্ট্রোল ভি দিয়ে এখানে, কন্ট্রোল ভি, ঠিক আছে, ভি দিয়ে এখানে পেস্ট করবেন। পেস্ট করে এখান থেকে যে আমাদের এরকম আপনি যে রেক্ট্যাঙ্গুলারটা পাবেন ওইটাতে ড্র্যাগ করে আপনাকে ওই লেয়ারের মাঝখানে নিয়ে আসতে হবে।
এখন এখানে বিভিন্ন রকমের শেপে কিন্তু আপনি শুধুমাত্র না, যে কোনো শেপে দেখা যাচ্ছে এরকম প্যাকেজ ডিজাইনের ক্ষেত্রে বিভিন্ন রকমের শেপে বিভিন্ন রকমের টেক্সট অ্যাড করা হয়। এই শেপগুলো কিন্তু এরকম প্যাকেজের ওই রকম শেপ নিয়ে আপনি সেই শেপে নিজের মতো করে তৈরি করতে পারেন, যে কোনো একটা প্যাকেজের শেপ যদি আপনি তৈরি করতে চান। এই পার্সপেক্টিভ ভিউ এভাবে তৈরি করতে পারবেন না বলেন, ভ্যানিশিং পয়েন্টের মাধ্যমে তৈরি করতে পারবেন না? যে মোকাপের ক্ষেত্রে পারবেন না তৈরি করতে? জি ভাইয়া পারবো। তো ভ্যানিশিং পয়েন্টের কাজ হচ্ছে রেক্ট্যাঙ্গুলার টাইপের যে কোনো শেপ কাজ করা, এবং সেটা অবশ্যই কোনো না কোনো ভাবে কিন্তু 90 ডিগ্রি অবস্থায় থাকতে হবে, কোনো না কোনো ভাবে উপরে যখন উঠবে, ঠিক আছে? তো এটা উপরে যখন উঠবে সেটা কোনো না কোনো ভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু ওঠে, সমান্তরাল ভাবে, সমান্তরাল ভাবে কিন্তু এটা উপরের দিকে ওঠে। তো এই বিষয়গুলো প্রত্যেকে একটু চেষ্টা করবেন প্র্যাকটিস করার, তাহলে দেখবেন যে বুঝতে পারবেন এবং পারবেন, নিজেরাও করতে পারবেন। দেখেন আমাদের এই সিরিজ যদি এই অংশগুলো হোয়াইট থাকতো তাহলে কিন্তু এই পিকচারটা দেখতে অনেক ভালো লাগতো। আমরা কি এরকম একটা হোয়াইট শেপ করে নিলে কেমন হয় দেখবো নাকি? হোয়াইট এরকম শেপ করে নিলে কেমন লাগতো? ভালো লাগতেছে কিন্তু, তাই না? জি ভাইয়া, খারাপ না। ওই যে কালার গুলো যে এরকম যে ডার্কনেস, ওই ডার্কনেসটা কিন্তু তখন আর থাকতেছে না, তাই না? আমরা একটা করে দিই। আমরা তো এইখান থেকে পলিগন ল্যাসো টুলের কাজটা আপনারা শিখেছেন। তো পলিগন ল্যাসো টুল দিয়ে এরকম পাত করে কালার করে দেন না কেন? ভালো যখন লাগতেছে একটু ভালো লাগবে। কন্ট্রোল ডি। যেহেতু পেন টুলের কাজ তো আর জানেন না, টেক্সটটা কেমন? হুম? টেক্সচারটা তখন মাল্টিপল করে দিলাম যখন হোয়াইট অ্যাড করলাম, কারণ তাহলে যাতে একটু ডার্ক ডার্ক একটা ভাব আসে, তাই না? আমরা যদি এখানে দেখি এই শেপগুলোতে যদি কালার দিই হোয়াইট,
এটা কি ইমেজের সাথে ভালো লাগবে কিনা। এরকম নতুন নতুন এক্সপেরিমেন্ট করতে হবে। এটাকে যদি হালকা ডার্ক করা হতো তাহলে কি হতো, ভালো আসতো তাই না। যেখানে আমরা হোয়াইট আছে সেখানে আমরা ব্ল্যাক করে দিই, কালারটা তো আসতেছে তাই না, অরিজিনাল কালারটা আসতেছে না, রিয়েলিস্টিক। বলেন, আমাদের যেখানে বেশি হাইলাইট আছে সেখানে আমরা ব্ল্যাক করে দিলাম, আর একটু ব্ল্যাক করি। ওকে, এখন আমাদের এই পিকচারের কালারের সাথে ঠিক আছে এটা তাই না, ঠিক আছে না বলেন। জি ভাই। এক্সপেরিমেন্ট যেহেতু তাহলে করেই দিই, ভালোই তো লাগতেছে। কি বলেন আপনারা, অ্যাড করেই দিই নাকি, যেভাবে শেপ আছে সেভাবে অ্যাড করে দিই নাকি। জি ভাই দেন। জি ভাই ভালো লাগছে। ভালো লাগতেছে না এখন, এখন একটু কোয়ালিটি পূর্ণ মনে হচ্ছে তাই না। অবশ্যই আমি কিন্তু ওই সিঁড়ির উপরে যেটা আলাদা নিয়ে নিয়েছি দেখছেন, সে নিয়েই কিন্তু কাজ করতেছে এখানে। ভাই আমার ল্যাপটপে চার্জ নাই, আমি ভেঙে গেলাম। বের হয়ে গেলে আর কি বলবো। ছবি একদম না ঠিকঠাক। এখন টেক্সচারটা প্রপার ভাবে ইউজ করলে সেটা আরো রিয়েলিস্টিক লুক দিচ্ছে তাই না। এখন আপনার যেখানে যেখানে সমস্যা মনে হচ্ছে সেখানে সেখানে যেহেতু আমরা পরে কালার অ্যাড করছি, কালারটা সঠিকভাবে ইউজ করি নাই, কালারটা যখন আমরা একদম দেখে সিঁড়ির মতো করে যদি এই কালারটা একদম সঠিকভাবে এভাবে ইউজ করতাম তাহলে কিন্তু এই ধরনের সমস্যাগুলো, এই যে দাগ দাগ দেখা যাচ্ছে না, এই দাগ দাগগুলো কি থাকতো বলেন, দাগ দাগের এই বিষয়গুলো কিন্তু থাকতো না। ব্রাশটাকে ছোট করে শিফটের সাথে অপাসিটি গুলো কমা, একটু ঠিক করতেই পারি। মূলত আমাদের মূল বিষয় ছিল কি, যে কিভাবে পার্সপেক্টিভ বইতে আমরা কোনো কিছু অ্যাড করতে পারি তাই না, সেটা তো বুঝে গেছি কিভাবে অ্যাড করা যেতে পারে তাই না। জি ভাই। এখন কি আরো ভালো লাগতেছে না বলেন। যেখানে সমস্যা মনে হচ্ছে ব্রাশ নিয়ে, যেখানে বেশি হোয়াইট মনে হচ্ছে সেখানে ব্রাশ নিয়ে যদি আমরা ব্ল্যাক কালার দিই, লেয়ার সিলেক্ট করে যেখানে সমস্যা মনে হচ্ছে সেখানে ব্ল্যাক কালার দিই, কালোকে, কি ঠিক না বলেন। আর একটু ভালো করতে পারি, এই কর্নারগুলোতে ব্লার করে দিতে পারি, ব্লার টুলটা নিয়ে এই পয়েন্টগুলো, তাহলে আরো স্মুথ মনে হবে।
এভাবে ব্লেন্ডিং মোডের হচ্ছে এক্সপেরিমেন্ট করে দেখবেন, বুঝতে পেরেছেন কোনটার সাথে পারফেক্ট মনে হয়। ব্ল্যাক কালার দূর করতে হলে হোয়াইট কালার অ্যাড করেন, হোয়াইট কালার ব্ল্যাক করতে হলে ব্ল্যাক কালার দূর, তাই না? হোয়াইট কালার অ্যাড যদি আমাদের কমাতে হয় তাহলে ব্ল্যাক কালার অ্যাড করতে হবে, আর ব্ল্যাক কালার অ্যাড করতে হলে কি, ব্ল্যাক কালার দূর করতে হলে কি হোয়াইট কালার অ্যাড করতে হবে। সেভাবে আমরা অ্যাড করলাম। এখন কি আমাদের সেম কালারটা মনে হচ্ছে না? আমাদের যে পিকচারের অরিজিনাল কালারটা ছিল সেই কালারটাই আছে, আমাদের সিরিজ শেপেও আছে, সবকিছুই পারফেক্ট আছে, তাই না? আমরা টেক্সচারও অ্যাড করেছি, সবকিছু অ্যাড করে নিই, বলেন এখন কি এটা দেখতে ভালো লাগতেছে না? তো একটা ডিজাইন বা একটা কাজ তখন পারফেক্ট হয় যখন এই কাজটা ঠিক মতো ধরে ধরে কাজ করতে হয়। একবারে কোনো কিছু 100% হবে এরকম কোনো নিশ্চয়তা কখনোই দেয়া যায় না। যখন ওই কাজটা করবেন, ওই কাজে কি অ্যাড করা যেতে পারে, কি করতে হবে, এভাবে কিন্তু এক এক করে অ্যাড করতে হবে। কারণ আমরা যেহেতু ব্লেন্ডিং অপশন গুলো সম্পর্কে জানি, তাই না? ব্লেন্ডিং অপশন এবং কালার ইউজ করে দেখবো, কম বেশি করে এরকম কালার এবং ব্লেন্ডিং অপশন ইউজ করে দেখবো, যে সমস্যা যেখানে যেমন দরকার সেখানে অ্যাড করে নিব, তাই না? খুবই ইজি না, বলেন? ঠিক আছে সবাই, ভ্যানিশিং পয়েন্ট এবং হিস্টোরি যে ব্রাশের কাজ, এগুলো কি বুঝতে পেরেছেন? প্র্যাকটিস করতে হবে, কিন্তু প্র্যাকটিস না করলে আপনি যা দেখলেন কিছুই বুঝতে পারবেন না। কিন্তু প্র্যাকটিস করবেন এই বিষয়গুলো, তাহলে মোটামুটি একটা ভালো ধারণা আসবে। ঠিক আছে, সবাই ভালো থাকেন। নাম প্রেজেন্ট তো হয়েছে নাকি?